স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসলিম। এবার জানাবো খবরের বিস্তারিত। টেকনাফে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা জামিনে মুক্তির পর বেশিরভাগই নেমে পড়ছেন আগের পথে। সীমান্ত এলাকায় আত্মগোপনে থেকে নিয়ন্ত্রণ করছেন সারা দেশের ইয়াবা ব্যবসা। তাদের সন্ধানে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি ইউনিট। আত্মসমর্পণকারী 102 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে কারাগারে। টেকনাফের নীলা ইউনিয়নের শাহ আজম আত্মসমর্পণকারী 102 মাদক ব্যবসায়ীদের মধ্যে একজন। আত্মসমর্পণের পর 2 বছর ছিলেন কারাগারে। ছাড়া পাওয়ার পর আবারও গ্রেপ্তার হন 2021 সালের 23 মে। তার আস্তানা থেকে উদ্ধার করা হয় 1 লাখ পিস ইয়াবা। শাহ আজমের বাবা ইউপি সদস্য জামাল হোসেনও মাদক ব্যবসার সাথে জড়িত। ছেলের সঙ্গে আত্মসমর্পণ করেছিলেন তিনিও। গেল 26 জুন টেকনাফে 1,20,000 পিস ইয়াবাসহ শফিউল্লাহ ও নুরুল বাশারকে গ্রেপ্তার করে র্যাব ও কোস্টগার্ড। এর মধ্যে আত্মসমর্পণ করেন শফিউল্লাহ। তাদের মতো অনেকেই আবার জড়িয়ে পড়েছেন মাদক ব্যবসায়ী। 2019 সালের 16 ফেব্রুয়ারি টেকনাফে 3.5 লাখ ইয়াবা ও 30টি অস্ত্র দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন 102 মাদক ব্যবসায়ী। এর মধ্যে সাবেক এমপি আব্দুর রহমান বদির 4 ভাই, ভাগ্নে, চাচাতো ভাই, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর সহ প্রভাবশালীরা ছিলেন। মাদক ব্যবসায়ী আর না ফেরার শপথ নিয়েছিলেন তারা। তবে এই আত্মসমর্পণকে সাজানো নাটক বলছেন টেকনাফের সাধারণ মানুষ। আত্মসমর্পণ করে বাইর হয়েছে যারা এই ব্যবসার সাথে একবার সংশ্লিষ্ট ছিল, তারা কিন্তু এই ব্যবসা থেকে ফিরে আসতে পারেনি। আত্মসমর্পণের আগে আর পরে তো মাদক ব্যবসা তো আর বন্ধ হয়নি। ওই 102 মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে করা মামলায় 2022 সালে 1.5 বছর করে কারাদণ্ড হয় প্রত্যেকের। রায়ের দিন আদালতে অনুপস্থিত ছিলেন 84 জন। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আত্মগোপনে চলে যান তারা। একটা আর্থিক লেনদেনের মাধ্যমে এটা একটা সাজানো নাটক হয়েছে। সেই নাটকে 102 জন অভিনয় করেছে। আর আমাদের এখানে কিছু পুলিশ কর্মকর্তা বাহবা এবং পুলিশ পদক নিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। পুলিশ সদর দপ্তরে পাঠানো এক প্রতিবেদনে উঠে আসে টেকনাফের মাদক কারবারিদের সক্রিয় থাকার বিষয়। অনেকে আত্মগোপনে থেকে পরিচালনা করছে ব্যবসা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা মাদক ব্যবসায়ীদের তালিকায় আব্দুর রহমান বদির নাম 1 নম্বরে থাকলেও সে সময় আত্মসমর্পণ করেননি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এক মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ বলছে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা তাদের নজরদারিতে শপথ ভঙ্গ করে ফের এই কাজে জড়ালে দমন করা হবে কঠোরভাবে। মাদক ও চোরাচালান ঠেকাতে তৎপর বিজিবি। যদি মাদক নিয়ে যদি আমাদের কোনো কারোর বিরুদ্ধে যদি মিনিমাম যদি আমাদের এলিগেশন পাই এবং মাদকের মামলাগুলো যেভাবে তাদেরকে অ্যারেস্ট করে আমরা অ্যারেস্ট করছি, তাদের প্রতি আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা মায়ানমার সীমান্ত থেকে যে ধরনের মাদক সাধারণত আসে, বিশেষ করে ইয়াবা কিংবা বিভিন্ন ধরনের সিগারেট, সেগুলো ধরার জন্য আমরা সবসময় তৎপর আছি। টেকনাফ, উখিয়া ও বান্দরবান সীমান্ত দিয়ে প্রতিদিন ঢুকছে ইয়াবার চালান। রাতারাতি ধনী হওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্তে তা পাঠানোর কাজ করে যাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাদক ব্যবসায়ী আর না ফেরার শপথ নিয়েছিলেন আত্মস্বীকৃত 101 জন মাদক ব্যবসায়ী, কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর তাদের অনেকেই কথা রাখেননি। ইয়াবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। তার অনুসারী ও স্বজনরাই টেকনাফের ইয়াবা ব্যবসা এখন নিয়ন্ত্রণ করছে। টেকনাফ মিয়ানমার সীমান্ত থেকে মাসুদুল হক, ডিবিসি নিউজ। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী সহ সারা দেশে বেড়েছে মশাবাহিত রোগ। দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গু, চিকুনগুনিয়ার বিস্তার উদ্বেগজনক। জরুরি অবস্থা মোকাবেলায় জেলাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ষা মৌসুমে বাড়ে প্রাণঘাতী এডিস মশার প্রজনন স্থল, ফলে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। চলতি বছরে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় ডেঙ্গুর মারাত্মক সংক্রমণ ঘটে। এবছর ডেঙ্গু ডেন 1, ডেন 2 এবং ডেন 3 সেরোটাইপ দিয়ে নতুনভাবে সংক্রমণ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত 10,500 ছাড়িয়েছে আর মৃত্যু ঘটেছে 43 জনের। একই সাথে চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। প্রথম হচ্ছে আমি আমার বাসার পাশে আশপাশে দেখব কোনো জায়গায় পানি জমে আছে কিনা, আমি আমার ঘরে মশা আছে কিনা সেটা প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করব। আমি আমার ঘরের জানলাগুলোকে বিকালের মধ্যে বন্ধ করে দেব। একজন যদি আক্রান্ত হয়ে যায় সে যেন মশারির মধ্যে থাকে, আমি হাফাতা কোনো শার্ট পরবো না। তাহলে এই জিনিসগুলো যদি আমি অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমি
আক্রান্ত হওয়ার আমার সম্ভাবনাটাকে অনেক কমে যাচ্ছে। ইতিমধ্যে রোগীদের চিকিৎসা সহ নানা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। স্যালাইন সংকট আমরা কাটিয়ে উঠেছি, বরগুনার জন্য 2টা অ্যাম্বুলেন্স দিয়েছি এবং বরিশাল মেডিকেল থেকে আমরা 4 সদস্যের মেডিসিন বিশেষজ্ঞের একটা টিম বরগুনায় আজকে কালকে চলে যাবে। এটা আমরা করেছি। বরগুনা হাসপাতালের জন্য আমরা পোর্টেবল আলট্রাসোনোগ্রাম মেশিন এবং হেমাটোক্রিট বেড সেট মেশিন সে দুটো আমরা বরগুনায় আজকে কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিব। মসজিদে জুম্মার নামাজের পরেও সচেতন হওয়ার জন্য আমরা ইমাম সাহেবদের বলেছি, ধর্মীয় উপাসনালয় যারা প্রধান তাদেরকে বলেছি। গত 11 জুন ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি 11 সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীদেরকে বলা হচ্ছে যে আপনারা দ্রুত গতিতে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর বুড়িমারীতে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও উপেক্ষিত করোনা সতর্কতা। ভারত থেকে প্রতিদিন শত শত ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও চালক বা সহকারীদের জন্য নেই করোনা পরীক্ষা ব্যবস্থা। ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। দরজায় লেখা আছে নো মাস্ক নো ওয়ার্ক। স্বাস্থ্যবিধি মানার এমন কড়া নির্দেশনা থাকলেও বাস্তবতা ঠিক তার উল্টো। যাদের জন্য এই নির্দেশনা তাদের অনেকের মুখেই নেই মাস্ক। এভাবেই নামমাত্র সতর্কতায় চলছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর। প্রতিদিন ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে এমন শত শত ট্রাক প্রবেশ করে এই বন্দরে, কিন্তু চালক কিংবা সহকারীদের জন্য নেই কোনো করোনা পরীক্ষা বা স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের ব্যবস্থা। বিজিবিকে যদি কড়াভাবে বলা হয় যে আপনারা মাস্ক ছাড়া কোনো এন্ট্রি করতে দিবেন না কোনো ড্রাইভারকে, তাহলে সবচেয়ে ভালো হবে। এটাই। আমি শিলিগুড়ি থেকে আসতেছি, আমার 0 পয়েন্টে আমাদের কোনো করোনা সম্পর্কে আমাদের বলেননি। ভারত থেকে আসা যাত্রীরা জানাচ্ছেন, ভারতে তাদের পরীক্ষা করা হলেও বাংলাদেশে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। আমাদেরকে কেউ এরকম ভাবে জিজ্ঞাসাও করেনি, আর এখানে তো এরকম কোনো সিস্টেম নেই। আপনাদের যদি একটু সন্দেহ লাগে পরীক্ষা করলে ভালো হবে আমাদের পক্ষে, আমাদের তো ওইদিকে তো পরীক্ষা হয়। যদিও স্থলবন্দর কর্তৃপক্ষ জানান তারা করোনা বিস্তার রোধে মাস্ক ছাড়া কাউকে কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা এই ব্যাপারে সার্বিক সতর্ক অবস্থায় রয়েছি। এছাড়া আমরা বিভিন্ন নির্দেশনার অপেক্ষায় আছি, হয়তো আমাদের শীঘ্র কোনো নির্দেশনা চলে আসলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। করোনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কোটি টাকা খরচ করে সেতু করলেও তাতে উঠতে হয় বাঁশ কাঠের তৈরি পাটাতন দিয়ে। কুড়িগ্রাম পৌরসভার হানাগড় এলাকায় 1,25,00,000 টাকা ব্যয়ে তৈরি সেতুর এই দশা। বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুটি 8 বছরেও সংস্কার না হওয়ায় দুর্ভোগে 50,000 মানুষ। যদিও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। 2017 সালের বন্যায় কুড়িগ্রাম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের টাপু ভেলাকোপা সড়কের হানাগড় এলাকায় নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়ে। সংস্কারের জন্য পৌরসভা ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার যায় স্থানীয়রা, তবে সেতু সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বহু অনেক প্রতিনিধি আসি দেখে, কিন্তু কাম হয় না। আজ পর্যন্ত কেউ কোনো উদ্যোগ নেয় নাই। আমরা অনেক আন্দোলন করেছি। চর থেকে আসি, যে একটা রোগী যে হঠাৎ এমন এমার্জেন্সি হয়, নিয়ে যাওয়ার মতন কোনো ক্ষমতা থাকে না। পরে স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে পাটাতন তৈরি করে সেতুতে ওঠার জন্য। ঝুঁকিপূর্ণ হলেও তার উপর দিয়েই চলছে যান ও মানুষ। এই ব্রিজের আর কোনো কাজ করা হয়নি। এই এলাকাবাসী এই কাঠ দিয়ে কোনোভাবে চলাচল করতেছি। আমরা খুব মুসিবতত পড়ে গেছি। এইটা ব্রিজ যদি করে দিলে না, তাহলে আমার উপকার হলে। আপাতত ভাঙা অংশে কাঠের সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত পৌর প্রশাসক। আপাতকালীন কাঠের ব্রিজ করার একটি প্রকল্প দিয়েছি, আর পাশাপাশি আমাদের পৌরসভা উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সে আশা করছি যে ব্রিজের ডিজাইন এবং সব কাজ টেন্ডার কাজ শেষ করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা যাবে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিশ্রুতি আর আশ্বাসই আটকে আছে নড়াইলের আফরা নদীর উপর সেতু নির্মাণের কাজ। 80 মিটার প্রশস্ত এই নদী পার হতে একবার খেয়া ধরতে না পারলে অপেক্ষা করতে হয় অন্তত 30 মিনিট। বিপাকে পড়তে হয় রোগী, শিক্ষার্থী সহ স্থানীয়দের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, কারিগরি সমীক্ষা শেষ হলেও সরকারের অনুমোদন না পাওয়ায় কাজ শুরু হচ্ছে না। এভাবেই রশি টেনে বছরের পর বছর নদী পার হতে হচ্ছে নড়াইল সদর উপজেলার মুলিয়া, শেখাটি ও তুলারামপুর ইউনিয়নের অন্তত 50,000 মানুষকে। নড়াইল সদর থেকে এসব এলাকার দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু সদরে আসতে ঘুরতে হয় 15 থেকে 16 কিলোমিটার।
তাই ভোগান্তিকে সঙ্গী করেই প্রতিদিন নৌকা করে পার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেক সময় ওই পারে খেয়া থেকে যায়, অনেক সময় আবার এই পার থেকে লোক থাকে না খেয়া টানার, আরো বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। পদ্মা সেতুর মতো সেতু হয়ে যায়, আমাদের এইটুকু ব্রিজ এখনো হয় না। গত বছর মনে হয় মাটি পরীক্ষা হয়েছে, জল পরীক্ষা হয়েছে, কিন্তু ব্রিজ আর হয়নি। সবাই এরকম আশ্বাস দেয় কিন্তু হয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের অনুযোগ, প্রতিশ্রুতি আর আশ্বাসেই আটকে আছে কাজ। এলজিডির নিজস্ব আওতায় হচ্ছে না, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এই ব্রিজটা হবে না। আমরা চাচ্ছি যে ব্রিজটা হোক, সেই উপর দিয়ে হোক আর খাটো করে হোক। কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি সরকারের অনুমোদনের অপেক্ষায়। খুলনা এবং বরিশালের বেশ কয়েকটা ব্রিজ, বড় বড় ব্রিজ মিলে একটা ডিপিপি করছে, ডিপিপি তৈরি আছে। এখন সরকার যখন অনুমোদন দিবে, সরকার অনুমোদন না দিলে তো আর এটা করতে পারবো না আমরা। দ্রুত সেতু নির্মাণ করে ভোগান্তি অবসানের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আবু সাত্তার নামে এক তরুণকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার রাতে জেলা শহরের রওশনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ায় ব্যবহৃত 14টি মোবাইল ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। তার বিভিন্ন আইডিতে 12 লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আব্দুস সাত্তার স্ত্রী, সন্তান ও শ্যালক নিয়ে রওশনবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। সেনাবাহিনী জানায়, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতো না সাত্তারের পরিবারের কেউ। গত 5 বছর ধরে এই অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানায় তারা। এমনকি প্রতি মাসে আয় হতো 1 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের খবরে নতুন করে উদ্বেগ পড়েছে ইউক্রেন। আশঙ্কা করা হচ্ছে এর সিদ্ধান্ত রাশিয়াকে যুদ্ধ দীর্ঘায়িত করতে উৎসাহিত করবে। হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ইউক্রেন বলছে যুদ্ধের এই ধাপে এসে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেবে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে আমেরিকার গোলা বারুদের উপর তাদের নির্ভরতা অনেক বেশি। ইউরোপ সহায়তা দিলেও তা যথেষ্ট নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন। অন্যদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।